আপনি কি প্রেগনেন্ট কিনা কিংবা। তখন উনি চট করে অনেক রেগে গেছে, বলছে যে আপনি এভাবে কেন কথা জিজ্ঞেস করতেছেন না। তো তখন আমারও মনে হচ্ছে যে আসলে ওনাকে এভাবে জিজ্ঞেস করা ঠিক হয় নাই। সবসময় আমরা ওষুধে নির্ভর না হয়ে এমন কিছু বিষয় আছে, এমন কিছু পোজ আছে যেটা আমরা কন্টিনিউ করলে আমরা সেই প্রবলেম থেকে সলভ হয়ে আসতে পারি ন্যাচারালি। ইয়োগা কেন অল্টারনেটিভ মেডিসিন? এইটা অল্টারনেটিভ মেডিসিন এই কারণে যে অনেকে বলে যে আপনি বলতেছেন ইয়োগা করলে সবকিছু ভালো হয়ে যাবে, তাই না? যেমন হাদিসে আছে কালো জিরা খেলে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কেউ বললো যে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে, আমি শুধু কালো জিরা খাবো, কালো জিরা খাবো। তো এইটা তো আসলে ওইভাবে ওয়ার্ক করবে না। এটা বিশ্বাসের বিষয় যে ঠিক আছে কালো জিরাটা কিভাবে খেতে হবে। তো আমরাও সেটা বলি যে হ্যাঁ তার মেডিসিনটা চলবে, কিন্তু সে যাতে দ্রুত রিকভারি হয়, তার মেন্টালি যেন সে একটু ভালো থাকে, ডোপামিনটা যেন তার ঠিকঠাক মতো কাজ করে, তখন আমরা তাদেরকে বিভিন্ন পোজে নিয়ে আসি। 1500 টাকার সেই রুমটাতে আমি আর মানে জায়গা ধরে রাখতে পারলাম না। আমি 3 না 6 মাসের মাথায় আমি আরেকটা বড় সেন্টার ভাড়া নিলাম। দীর্ঘদিন আমি ব্র্যাকে কাজ করেছি, ব্র্যাকে আইসিটি ফ্যাকাল্টি হিসেবে লার্নিং ডিভিশনে। এরপর ব্যাংকের এমআইএস এ কাজ করেছি। এরপর যেটা হলো যে আমার ছোট ছেলে যখন হলো তখন আমাকে একটা ব্রেক নিতে হলো। তখন আমি বাসায় বাচ্চাকে টাইম দিতাম এবং ফ্রিল্যান্সিং করতাম। তো এইটা করতে করতে আমার মনে হলো যে আসলে এইভাবে কন্টিনিউ করা যাচ্ছে না, আমাকে এমন কিছু করতে হবে যেটা আমি ঘরে বসে করতে পারি, একই সাথে মানুষের উপকার হয় এবং অর্থটাও আসে। এই ভাবতে ভাবতে আমি 2019 থেকে শুরু করলাম ইয়োগা করানো। প্রথমে আমি ছোট্ট একটা অফিস ভাড়া নিলাম। আমার মনে আছে সেই অফিসের ভাড়া ছিল 1500 টাকা, এবং আমার তখন কোনো ক্লায়েন্ট ছিল না, আমার ফেস ভ্যালু নাই, মানুষ আমাকে চিনে না। তো আমি তখন যেটা করতাম, আমি ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। 3টা 4টার দিকে আমি বেরোতাম, বিভিন্ন কোচিং সেন্টার, স্কুল ছুটি হতো, আমি গার্জিয়ানদের মানে মহিলাদের পেছন পেছন হাঁটতাম। হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনার তো একটু হেলদি লাগছে, আমরা কি আসলে একটু এক্সারসাইজ করতে পারি কিনা। এইভাবে কথা বলতে বলতে তখন আমি মাত্র 300 টাকা দিয়ে এক একটা মহিলাকে ভর্তি করাতাম, আমার সেন্টারেই ভর্তি করাতাম। সেন্টারে অ্যাড্রেস দিতাম, কারণ তখন তো বাসায় এসে কেউ করবে না, আমাকে তো কেউ চিনে না। আপুটা দাঁড়াই আছেন, তো ওনাকে দেখেই মনে হচ্ছে যে উনি বেশ হেলদি। হ্যাঁ, এবং মেয়েদের পেটটা বাড়লে কিন্তু অনেক সময় মনে হয় যে প্রেগনেন্ট। তা আমি ওনাকে জিজ্ঞেস করছি আপু কেমন আছেন। তো এইভাবে করতে করতে অনেকে আমার কথা বিশ্বাস রাখলো, আস্থা পেলো। যখন এসে 1টা 2টা ক্লাস করলো তখন হচ্ছে যে কিন্তু আমার সেন্টারটা ভরে গেল। আমার তো যখন দেখলাম যে না মানুষ আসতেছে এবং আমার মনে হলো যে আমার জ্ঞানটা সীমাবদ্ধ, তখন আমি হচ্ছে ঋষিকেশ চলে গেলাম। এটা হচ্ছে দেরাদুন বলে, ইন্ডিয়ার উত্তরপ্রদেশে একটা ঋষিকেশে যে আমি 3 মাস ওখানে ট্রেনিং করলাম আর কি। এটা হচ্ছে যে ইয়োগা অ্যানাটমির উপরে, তার মানে আমাদের যে পার্টস আছে, বডি পার্টস গুলো কোন আসনে কোন পার্টসটা উপকৃত হয়, এইটার উপরে আমি হচ্ছে দীর্ঘ 3 মাস ওখানে থেকে থাকলাম। এইটা আসলে ওই যে আমার তো কিছু টাকা আমি যখন আগে জব করতাম সেখান থেকে জমানো ছিল, আর আমার হাজবেন্ড সবসময় সাপোর্ট করেছেন। যখন আমার সেন্টারটা একটু বড় হলো তখন আমি বাচ্চার সাথে করে নিয়ে আসতাম, যখন বাসা থেকে বেরোতাম তারপরে যে বাচ্চার সাথেই থাকতো, সো কাজটা আমার করতে খুব একটা কষ্ট হয় না। যেটা হচ্ছে যে আমাকে টাইম দিতে হতো এবং মানুষের যে প্রবলেম ওইটা শুনে তাদেরকে একদম হাতে ধরে ধরে আমি সলভটা করতাম। আর শিখের পরে আমি দেখলাম যে আসলে ইয়োগা করলেই হচ্ছে না, এটার সাথে ফুডটা ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তখন আমি হচ্ছে নেপালে আবার হচ্ছে ইয়োগা অল্টারনেটিভ মেডিসিনের উপরে কোর্স করলাম। ওইটাও 3 মাসের ছিল। ওইখানে একা আমি বাঙালি ছিলাম, বাকি যে 14 জন ওনারা বিভিন্ন দেশের ছিলেন এবং ওনারা সবাই ডাক্তার ছিলেন আর কি, এক একজন এক একটা স্পেশালিস্ট। তো ওইখানে যেটা হলো যে আমরা কিন্তু একসাথে কাজ করা শুরু করলাম। এইটার মজাটা হচ্ছে যে যেমন ধরেন যে আমরা ডায়াবেটিকে ভুগতেছি, হ্যাঁ, তো ডায়াবেটিকের কিছু আসন আছে যেগুলো করব, প্লাস ন্যাচারালি কিছু ড্রিঙ্ক কিছু ফুড আমরা ইনটেক করব। তো আলটিমেটলি কিন্তু আমরা একটা পর্যায়ে যাই দেখবো যে পুরোপুরি সেটা কন্ট্রোল হয়ে গেছে। এছাড়া থাইল্যান্ডে আমি আরেকটা কোর্স করেছি, এটা হচ্ছে যে আপনার কাপল ইয়োগা। হ্যাঁ, অনেক দম্পতির বেবি হয় না কিংবা তাদের পার্সোনাল লাইফটা হয়তো সবসময় একটা ঝামেলার মধ্যে যায়, তো তারা চায় যে আমরা একটু ভালো থাকি বাট সেইভাবে থাকতে পারছে না। তখন আমরা কি করি, কাপল ইয়োগার মাধ্যমে তাদেরকে একটা বেটার লাইফের সন্ধান দিই। এটা কিছুই না, হয়তো দুজনের কিছু পোজ আছে যেটা দুজন একসাথে করবে। এমন হতে পারে যে তারা দুজন একসাথে হাত ধরেই বসে আছে কিংবা হাত ধরে হয়তো কোনো কিছু পারফর্ম করছে আর কি, ইয়োগা পোজ দিচ্ছে। আমরা যেমন বলছি আমার একটা স্টুডেন্ট আছে, ও ব্রেস্ট ক্যান্সারে ভুগছিল আর কি, প্রাথমিক স্টেজে ছিল, ইয়াং মেয়ে, খুব মানে ভেঙে পড়লো। তখন সে আমার কাছে আসা শুরু করলো, সেশন নেওয়া শুরু করলো। এখন কিন্তু সে চিকিৎসা করানোর পরে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন একজন ক্লায়েন্ট, ওনার হাজবেন্ড ভর্তি করে দিয়ে গেলেন, ওনার হাইট 5 ফিট 4 ছিল, অনেক মানে ওয়েট ছিল আর কি। তো পুরা মনে ওনাকে মানে একটা হাতির মতো দেখা যাইতো আর কি। তো উনি নিজেই বলতো যে আমাকে তো আপু সবাই হাতি বলে ডাকে। তো আলটিমেটলি সে যখন আমার ক্লাস করলো তখন সে সুন্দর স্লিম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে আমার ক্লাস আর ছাড়বে না, তার হাজবেন্ড আর করতে দিবে না, বলছে তোমাকে তো ওজন কমানোর জন্য এখানে ভর্তি করছিলাম, তোমার আর করার দরকার নাই। বাট সে হচ্ছে কি, সে মেনটেন করার জন্য সে আমার ক্লাস করবে এবং সে কন্টিনিউ করছে আর কি এখনো। আরেকজন আপু
আপুকে পাইছিলাম, ওনার অনেক দিন ধরে 12 বছর বেবি হচ্ছিল না আর কি। তো আমার কাছে ক্লাস করা শুরু করলো, প্লাস ডাক্তারি মেডিসিনও চলতেছিল। এরপরে যখন সে কনসিভ করলো, হঠাৎ একদিন দেখে আসে না, পরে বাচ্চা নিয়ে চলে আসছে, বলছে যে আপু এই যে আপনাকে দেখাতে নিয়ে আসছি আর কি, যে আমার মেয়ে হয়েছে, বুঝছেন। তো অনেকে বলে, মজা করে বলে যে আমার ক্লায়েন্টগুলো আমাকে গুরু মানে, বলে যে সোহানা আপু যা বলে আমরা তাই করি। আমি তো পাবলিক হেলথ থেকে মাস্টার্স, তো যখন ইন্টার করলাম তখন হচ্ছে যে আমাদের বাসায় একটা ছিল যে মেয়েরা সব ডাক্তার হবে, তো আমি মেডিকেলে চান্স পাই নাই। তো এখন আমার বড় চাচি বলে যে তোমার খুব ভালো হয়েছে যে তুমি ডাক্তার হও না, এখন তো ডাক্তাররাই তো তোমার সাথে সবসময় উঠা বসা করে আর কি।